স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবর বিস্তারিত। ঈদের তৃতীয় দিনে ছুটি শেষে অনেকেই যেমন ঢাকায় ফিরছেন, তেমনি অনেকে ঢাকার বাইরে যাচ্ছেন। এই চিত্র তুলে ধরছেন আমাদের রাজধানী কমলাপুর থেকে রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। মানুষের আসা যাওয়ার মধ্যে স্টেশন ও বাস টার্মিনালগুলোর কেমন চিত্র দেখছেন? শান্তা, আপনাকে ধন্যবাদ। দেশবাসীকে আপনার মাধ্যমেও ডিবিসি নিউজের দর্শকদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। আসলে আজকে ঈদের তৃতীয় দিন কেটে গেলেও এখনো পর্যন্ত ঈদের রেস্টটি কিন্তু আসলে এখনো কাটেনি। এখনো কিন্তু কমলাপুর রেল স্টেশনে আমি অবস্থান করছি, সেখানে কিন্তু এখনো প্রতিদিনের মতো ঈদের আগে যেমন ভিড় ছিল তেমনি কিন্তু একই ভিড় একই অবস্থান রয়েছে এবং দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু কমলাপুর স্টেশনে তার অবস্থান করছে। এবং আজও কিন্তু যে আন্তর্জাতিক যে ট্রেন রয়েছে সেটি আসলে কোনো ধরনের বিলম্ব না করেই তারা কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ছেড়েছে। আর বিশেষ করে যে 6টি কমিউটার ট্রেন রয়েছে সেই ট্রেনটির যে সবচেয়ে বেশি একটু চাহিদা ছিল টিকিটের, সেই টিকিটের জন্য কিন্তু আসলে এখনও কমলাপুর রেল স্টেশনে লম্বা দীর্ঘ লাইন রয়েছে। সেই লাইন দেখতেই পাচ্ছেন। আমরা ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেশের বিভিন্ন গন্তব্যে যাবে দেশের 6টি যে কমিউটার ট্রেন রয়েছে সেই ট্রেনের জন্য কিন্তু অপেক্ষমান রয়েছে। এখানে ভোর থেকে দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা এখানে টিকিট সংগ্রহ রয়েছে। তবে কিছুটা ধীরগতি এখানকার যারা টিকিট সংগ্রহ করতে আসছেন তারা কিন্তু খুব প্রকাশ করেছেন, বলেছেন আসলে এই যে পদ্ধতি এটি অনেক অনেক পুরনো, সেই পদ্ধতিটাকে আসলে নতুন করে টিকিট চালু করার দাবি তারা জানিয়েছিল। আর আজও কিন্তু আসলে পরিবারের সঙ্গে ঈদ করতে কিন্তু যে প্রচুর পরিমাণে তারা দেশে যাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আসা যাওয়ার মধ্যেই চলছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে ঈদের রেস্টটি এখনও কিন্তু কাটেনি। পুরোদমে কিন্তু আসলে তারা আনন্দ উপভোগ করার জন্য পরিবারের কাছে যাওয়ার জন্য কিন্তু তারা এখানে আসছেন এবং এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। 6টি কমিউটার ট্রেন চালু রয়েছে, বাংলাদেশ রেলওয়ে চালু করেছে। সেই ট্রেনটি চালুর মধ্য দিয়ে কিন্তু তারাও নিজ দেশে এবং নিজ বাসভবনে যাবেন আপনজনদের সঙ্গে ঈদ করতে। তো শান্তা, কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। কাগজে কলমে 105 হলেও হাসপাতালে আদতে ভর্তি কেবল 35 জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের প্রশ্ন, রোগীদের খাবার কি যায় ভূতের পেটে? এদিকে ঈদের দিন বিশেষ খাবারের কথা বলে তাদের দেওয়া হয়েছে পচা গন্ধযুক্ত খাবার। আর ঈদের দ্বিতীয় দিনের সকাল কেটেছে চিড়া কলা খেয়ে। কিন্তু জাতি আমাদের কোনোদিন মূল্যায়ন করতে পারবে না। তুই কিন্তু রাস্তায় যায় কিন্তু ওইগুলি খেয়ে নাই, রাস্তায় কিন্তু ওরা প্রতিবাদ করে না, এগুলি কিন্তু আমি খেয়েছি। যদি দেখতো কির মধ্যে থেকে বাচ্চা বেরোচ্ছি, নর্দমার মধ্যে থেকে বাচ্চা বেরোইছি, ড্রেনের মধ্যে থেকে আমার বন্ধুরা হাতের উপরে মাইরা বেলাইছি। বিচার কই, আমি কি বিচার পাইছি? আর এই অন্যায়টা আমাদের সাথে প্রতিনিয়ত হইতেছে। আমরা খাবারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করা লাগতেছে। নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ জামাতে অংশ নেয়া, মা বোন কিংবা স্ত্রীর হাতের রান্না অথবা তাদের সঙ্গে ঘুরে বেড়ানোর আনন্দ নেই হাসপাতালে চিকিৎসাধীন আহত যোদ্ধাদের। অসুস্থ শরীর নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের বেডেই কাটছে যাদের ঈদ। বলছিলাম, গণঅভ্যুত্থানে দেশকে দুঃশাসন মুক্ত করে মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকারের জুলাই বিপ্লবের সৈনিকদের কথা। জুলাই ফাউন্ডেশন নাটক, আমি এই অবস্থায় কি জন্য জুলাই ফাউন্ডেশনে যাবো? আমি জুলাই ফাউন্ডেশন আমার কাছে আসবে, উল্টা উনাদের খোঁজ খবর যে আমাদের নিতে হয়, আমরা এই অবস্থায় যা। কিন্তু কষ্ট থাকলেও সেখানে নেই তাদের কোনো আক্ষেপ। খুশির ঈদে কি খেয়েছেন জানতে চাইলে অনেকটা ক্ষোভ আর দীর্ঘশ্বাস ছাড়েন তাদের কেউ কেউ। চাপা কান্নায় ভেজে চোখ, অভিযোগ আর অনুযোগের সুরে বলেন, ঈদের স্পেশাল খাবারের কথা বলে পচা, পুষ্টিহীন ও নিম্নমানের খাবার দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জুলাই বিপ্লবের চেতনাকে ম্লান করেছে। গতকালের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলে নতুন করে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ, আনা হয় বিশেষ খাবার। এর কিছুক্ষণ পরে তাদের দেখতে হাসপাতালে আসেন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হলো, তাদের জন্য মানহীন এমন খাবার পরিবেশনার দৃশ্য দেখে বাকরুদ্ধ তাদের স্বজনরাও। ঈদের দিন বস্তিতে যেয়ে যদি আমি খাইতাম, ওইখানে আমি খাই শান্তি পেতাম, তৃপ্তি পেতাম। আমার হসপিটাল আমার জন্য কি করছে, আমার বাজেট নাকি 14 কোটি টাকা। আমার খাবারের যে বাজেটটা পাই, কালকে গোশ দিছে, গোশটা যদি মুখে নিতেন তাহলে বুঝতেন যে কি খাবারটা আমাদের দেওয়া হয়েছে। আজকে বাবুর্চি চেঞ্জ করছে, রান্না বান্না হয়েছে, এখন যা আবার চেক করে দেখবো খাবারের কোয়ালিটি আসলে ভালো হয়েছে কিনা। সাথে ওদেরকে বৈষম্যবিদ একজন যাবে, ওনাকে টেস্ট করে দেখবেন, যদি খাবার মনে হয় যে না ঠিক আছে, স্ট্যান্ডার্ড আছে, তাহলে আমরা খাবার এখন সাপ্লাই দিই।
পরবর্তীতে আহত ও শহীদ পরিবারের 2-1জনকে সাথে নিয়ে সে খাবারের টেস্ট করতে নিয়ে যাওয়া হয় হাসপাতালের রান্নাঘরে। অনেকটা জোর করেই সেই খাবার খাওয়ানো হয় ডিবিসি নিউজের সংবাদকর্মীকে। আমার ভাইরা 8 মাস খাচ্ছে না, আপনি একটু খাইতে পারবেন না, ওরা তো 8 মাস ধরে খাচ্ছে, খান। হতাশা নিয়ে তারা প্রশ্ন রাখেন, বিশেষ খাবারের অবস্থা এমন হলে সাধারণ রোগীদের খাবার কেমন হবে। দাবি রাখেন উচ্চ পর্যায়ের পরিদর্শক দিয়ে এই অনিয়মের বিহিত করার। রোস্ট মুখে দেওয়া যায় না, গন্ধ আসে, পচা গন্ধ আসে, মাছেরও সেম একই অবস্থা। এটা আমরা তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। ডাল রান্না করছে, ডালে প্রচুর পরিমাণে লবণ আছে, কোনো খাবারই মুখে দেওয়া যায় না। এবং এই খাবারগুলি কোনো রুগী মানে ভালো মানুষ আমি তো খেতে পারতেছি না, কিন্তু কিভাবে রুগীরা এই খাবারগুলি খায়। আক্ষেপ, অনুযোগ আর ক্ষোভের সঙ্গে তারা বলছেন, ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা প্রায় 1/2 নতুন করে যোগ হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়কদের নিয়ে গড়া প্ল্যাটফর্ম এনসিপি। আছে 22 সদস্যের উপদেষ্টা পরিষদ, কিন্তু তাদের কেউ একটিবারের জন্য দেখতে আসেনি আহতদের। এনসিপির কাছ থেকে একটা বড় কিছু হয়তো সান্ত্বনা আসবে, কোনো কিছু না আসুক, আমরা টাকা পয়সা এরকম বিষয় না, ভালোবাসাটা যেহেতু ওনাদের ভালোবাসা আমরা গিয়ে আহত হয়েছি, ওনাদের কাছ থেকেও আমাদের একটা ঈদের দিন ভালোবাসাটা পাওয়া উচিত ছিল। অন্তত আমাদের বেডে এসে মাথায় হাত বুলিয়ে দেওয়াটা আমরা আশা করছিলাম, কিন্তু আমাদের কাছে আসে নাই। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি না, এটা হলো ওনাদের ব্যর্থতা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহীতে ঈদ ঘিরে সরব রাজনীতির মাঠ। আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা পোস্টার, ব্যানার, ফেস্টুনে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। একে অন্যকে বলছেন নির্বাচনী প্রস্তুতির অংশ। পোর খাওয়া নেতাদের ভিড়ে ছাত্র রাজনীতি শেষে মূল দলের হাল ধরে মনোনয়ন চাইছেন তরুণরাও। নির্বাচনী এলাকায় প্রতিদিনই করেছেন ইফতার, সভা, সমাবেশ ও ঈদ শুভেচ্ছা বিনিময়। আগামী সংসদ নির্বাচন হতে পারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। বেশ কয়েকবার একথা বলেছেন প্রধান উপদেষ্টা। তবে রাজশাহীর ভোটারদের চাওয়া নির্বাচন হোক ডিসেম্বরেই। একেবারে এই ডিসেম্বরের মধ্যেই এই দেশে নির্বাচন হওয়া একদম জরুরি। আওয়ামী লীগের অনুপস্থিতি, জাতীয় পার্টির নিষ্ক্রিয়তা আর তরুণদের দল এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবির মধ্যে ভোটের মাঠে সরব বিএনপি ও জামাতের প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীরা রমজানের প্রতিদিনই এলাকাবাসীর সঙ্গে করছেন ইফতার মাহফিল। বিএনপির সাথে আছি এবং বিএনপি থেকেই আমি মনোনয়ন প্রত্যাশী। ভোটের মাঠে মনোনয়নের প্রত্যাশায় সরব তরুণরাও। আমরা মাঠের তৈরি নেতা, মাঠের তৈরি কর্মী, একজন কর্মী থেকে নেতা। আমরা আন্দোলন সংগ্রামে সেই শুরু থেকেই ছিলাম। আমরা জেল কেটেছি, আমরা হুলিয়া ইভেন আয়নাঘরেও ছিলাম। 5ই আগস্ট পর্যন্ত যে রিস্কি প্রোগ্রামগুলো সবচেয়ে নেতৃত্ব দিয়ে এবং আমার কর্মীদের নিয়ে নেতৃত্ব দিয়েছি বিধায় আমি আশাবাদী, কারণ ত্যাগীদের মূল্যায়ন ইনশাল্লাহ আমার চেয়ারম্যান করবেন। 15 বছর পর সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বিএনপি ও জামাতের নেতাকর্মীরাও। রাজশাহীর 6টি আসনের মধ্যে 5টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত। এছাড়া বিএনপির মনোনয়ন পেতে তৎপরতা বাড়িয়েছেন অনেকেই। আমাদের গণসংযোগ চলছে, এই গণসংযোগের মধ্যে থেকে বিভিন্ন পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ধরে ধরে প্রার্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আগস্টের পূর্বে যারা আমার সাথে আন্দোলনে জেলাতে সক্রিয় অংশগ্রহণে ছিল, আমি তাদেরকেই মর্যাদা দেওয়ার চেষ্টা করি। মানুষ উদ্গ্রীব হয়ে আছে, তাদের রায়ের মাধ্যমে যেই ক্ষমতা আসুক তারা স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে সকলকে নিয়ে তারা তাদের রায়টা দিতে চায়। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় উৎসবমুখর নির্বাচন দেখতে চায় রাজশাহীবাসী। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী। জেলা 16টি সংসদীয় আসনের সবকটিতে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা। শুনছেন মানুষের দুঃখ দুর্দশার কথা। পুরো রমজান জুড়েই নানা মানবিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেছেন নেতাকর্মীরা। গত 15 বছর জেল জুলুম, হামলা মামলা সহ নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে কোণঠাসা ছিল জামায়াতে ইসলামী। মাঠে সক্রিয় না থাকলেও গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে গেছেন নেতাকর্মীরা। 5ই আগস্ট পট পরিবর্তনের পর প্রকাশ্যে সভা সমাবেশ করছে দলটি। এর মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও সারছে চট্টগ্রামের জামায়াত।
সরকারের পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়া না হলেও বন্দরনগরীর 16টি আসনের সবগুলোতেই প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। পুরো রমজান জুড়েই ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ সহ জনগণের কাছে পৌঁছাতে কাজ করেছেন নেতারা। সেন্টার যেভাবে নির্দেশনা দিয়েছে সেই হিসাবে এই দায়িত্বটা আবার রুট লেভেলে গিয়ে সাধারণ মাস পিপলের কাছে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হচ্ছে এবং মাস পিপলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। প্রার্থীরা নির্বাচনী এলাকাকে টার্গেট করে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি এলাকাবাসীর নানা সংকট সমাধানের চেষ্টা করছেন। তৃণমূল পর্যায়ে মানুষদের দোরগোড়ায় আমাদের বিভিন্ন সেবা, চিকিৎসা সেবা, মানুষদের যেখানে নলকূপ নাই সেখানে পানীয়ের ব্যবস্থা করা, আশ্রয়নের ব্যবস্থা করা, এই কাজগুলো আমরা নিয়মিতভাবে করে যাচ্ছি। এখন সামনে কে আসে সেটা তো আমরা আসলে ওইভাবে চিন্তা করতেছি না। যে আসুক আমরা আমাদের কর্মসূচি নিয়ে আগাবো। মানুষ যদি আমাদের পছন্দ করে আমরা আগে আসবো ইনশাল্লাহ, এবং আমরা খুব আশাবাদী। কেন্দ্রের নির্দেশে নির্বাচনী মাঠ প্রস্তুত করার কাজ চলছে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। নির্বাচনটা হবে যে আমাদের কেন্দ্রীয় জামাতের সিদ্ধান্ত অনুসারে সব মিলায়া সব জায়গায় আমাদের নির্বাচনী কাজ আমরা যথাযথ ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। ভিন্ন আদর্শের রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো ধরনের সংঘাত বা বৈরিতা তৈরি না করে মাঠের জনপ্রিয়তা বাড়াতে জোর দিচ্ছে জামায়াতে ইসলামী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পশ্চিম লন্ডন কিংস্টনের একটি পার্কে মা বেগম খালেদা জিয়াকে নিয়ে বেড়ালেন তারেক রহমান। এ সময় সাথে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। 8 জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের লন্ডনে যান বেগম খালেদা জিয়া। 8 বছর পর সেখানে পরিবারের সাথে ঈদ উদযাপন করেন তিনি। লন্ডনে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসনের। দিনে দিনে তার স্বাস্থ্যের উন্নতি হয়, আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এ মাসের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কানেক্টিভিটির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশা নিয়ে বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তা অনিশ্চিত। অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সম্মেলনে বাংলাদেশের মূল ফোকাস হওয়া দরকার আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতা। আগামীকাল দুদিনের সফরে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল ও ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধানদের যোগ দেবার কথা রয়েছে। The global economic challenges do impact on all our member states. এই সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি কি হবে? অর্থনীতিবিদরা বলছেন, থাইল্যান্ডের সাথে সদস্য দেশগুলোর, বিশেষত ভারতের FTA বা মুক্ত বাণিজ্য চুক্তি আগে থেকেই রয়েছে। তাই অর্থনৈতিকভাবে বাংলাদেশ কতটা লাভবান হবে এই সম্মেলনে তাতে সন্দেহ রয়েছে। বিমস্টেকের সাথে আমাদের ট্রেড এগ্রিমেন্টের জায়গায়, রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টের জায়গায় খুব বেশি প্রাপ্তির সুযোগ কম। তার কারণ হলো থাইল্যান্ড এবং ভারত এরা উভয়ই অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোকে দ্বিপক্ষীয় পর্যায়ে অন্যরকম বিভিন্ন রকমের সুবিধা দিয়ে রেখেছে। শুধু আমরাই আসলে এই পর্যায়টার ভিতরে নেই। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ঝুলে রয়েছে দিল্লির অনাগ্রহের কারণে। ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কারোর সাথে সাক্ষাতের চেয়েও কানেক্টিভিটিতে বাংলাদেশের মূল ফোকাস করা দরকার। সেখানে কার সাথে দেখা হলো না মানে এটা সিম্বলিক ভ্যালু আছে, বরং যত তাড়াতাড়ি বাংলাদেশের ভিতরে যেই জনগণের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক কাঠামোর যে সংস্কার, সেটা যদি করতে পারে তাহলেই কিন্তু আন্তর্জাতিক যেই অ্যাটেনশন সেটা কিন্তু বাড়বে। শুধুমাত্র এই মুহূর্তের চিন্তা করলে হবে না, এটা লং টার্মে বিমস্টেক এবং বাংলাদেশের যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলিতে অ্যাক্সেস, সেইটা আমাদের অর্থনীতির জন্য এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্ব হয়ে পড়বে। সুতরাং বিমস্টেককে বাইপাস করার কোনো সুযোগই বাংলাদেশের নাই। বিমস্টেকও যেন সার্কের ভাগ্য বরণ না করে সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো এখন অর্থনীতির গলার কাটা। সরকার পতনের পর অনিয়ম, জালিয়াতির তথ্য প্রকাশ্যে এলে তাসের ঘরের মতো ধস নামে ব্যাংকগুলোতে। কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ পুনর্গঠন আর টাকা ছাপিয়ে নগদ সহায়তা দিয়েও বাঁচাতে পারছে না ব্যাংকগুলোকে। চেষ্টা চলছে লুটেরাদের চিহ্নিত করে সম্পদ উদ্ধারের।
ব্যাংকাররা বলছেন ডুবতে বসা এসব ব্যাংক সবল হতে সময় লাগবে কমপক্ষে 3 থেকে 5 বছর। আওয়ামী লীগ সরকারের দেয়া রাজনৈতিক বিবেচনার ব্যাংকগুলো থেকে লাভবান হয়েছে কেবল তৎকালীন ক্ষমতাসীনরা। চড়া সুদে আমানত সংগ্রহের নামে সাধারণ মানুষের অর্থ নজিরবিহীন লোপাট করে হাতে গোনা কয়েকজন ব্যক্তি, যে কারণে এখন তীব্র তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো। এর আগে 2013 সালে রাজনৈতিক বিবেচনায় 9টি ব্যাংক অনুমোদন দেয় শেখ হাসিনা সরকার, যেসব ব্যাংকে খেলাপি ঋণ ছাড়িয়েছে 86 থেকে 88% পর্যন্ত। এতে করে নগদ টাকার সংকটে আটকে গেছে সাধারণ মানুষের কষ্টের সঞ্চয়। এরই মধ্যে দুর্দশাগ্রস্ত 14টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার মধ্যে 6টি বিগত সরকারের রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া। ছোট ছোট ব্যাংকগুলো এগুলো কিছু শেষ হয়ে যেত এবং এরা আমানতকারীদের পয়সা ফেরত দিতে পারতো না, কিন্তু এটা সংক্রামক ব্যাধির মতো তখন ছড়িয়ে পড়তো। এটার একটা রোড ম্যাপ আছে বাংলাদেশ ব্যাংকের। এই রোড ম্যাপ অনুযায়ী ব্যাংকিং খাত কি করে আস্তে আস্তে এর নিজের পায়ে দাঁড়াতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বলছে কয়েকটি ব্যাংকে ফরেনসিক অডিট চলছে, যা থেকে বোঝা যাবে লুটপাটের আসল চিত্র। তারপরই এসব ব্যাংক নিয়ে নেওয়া যাবে সিদ্ধান্ত। তবে পরিণতি যাই হোক, অগ্রাধিকার পাবে গ্রাহক স্বার্থ। এস আলম গ্রুপ বা তার পরিবারের এত কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাদের শেয়ার জব্দ করা হচ্ছে, এগুলি কিন্তু সব সংস্কার কার্যক্রমের পার্ট। তবে টোটাল ফরেনসিক অডিট শেষ করার পর প্রকৃতি চিত্র পাওয়ার পরেই আমরা আমাদের কোর্স অফ অ্যাকশনটা কিরকম হবে সেটা ঠিক করব। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকগুলোতে সুশাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটাকে ব্রেক ইভেনের পর্যায়ে পৌঁছানো, প্রফিটের মুখ দেখানো। আমরা গভর্নেন্সের জন্য যত কিছু করা সম্ভব সেটা পরিপালন করার চেষ্টা করছি। যদি বাংলাদেশ ব্যাংকের এই সহায়তা, গাইডলাইন এবং কঠিন বিষয়গুলো থাকে, তাহলে এই বছরের পরে ব্যাংকগুলো কিন্তু একটা নিজের পায়ের উপর দাঁড়াতে পারবে। ব্যাংকাররা বলছেন আইন করে মুষ্টিমেয় মানুষকে ব্যাংক লুটের সুযোগ করে দেওয়ার নজির বিশ্বের আর কোথাও নেই। অভিযোগ আছে পতিত সরকারের নির্দেশে লুটেরাদের হাতে জনগণের আমানতের টাকা তুলে দেয়া ও পাচারে সহযোগিতা করেছে সে সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। 10 তলা ভবনের কার্নিশে বসে পা ঝুলিয়ে অলস বসে আছেন কেউ। চোখে মুখে ভয় তো নেই, বহুতল ভবনের কার্নিশে বসে উপভোগ করছেন অবসর। ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক এমন কাজ অবলীলায় করেন জাকিয়া রায়হানা। রাজধানী ধানমন্ডিতে হরহামেশা তাকে বসে থাকতে দেখা যায় 10 তলা ভবনের কার্নিশে। জাকিয়া বলছেন উচ্চতা ভীতি না থাকায় এমন কাজ করতে পারেন সহজেই। তবে তাকে দেখে অন্য কেউ যেন হুজুগে এমন কাজ না করে সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। মান্নাদের এই গান জাকিয়া রায়হানার অবসরের খোরাক। পেশায় গৃহিণী হলেও সৃষ্টিশীল সব কাজের সাথে যুক্ত তিনি। মানুষের জন্য কিছু করার তাগিদ তিনি সবসময় অনুভব করেন। প্রকৃতির সাথে নিজের জীবনের নানা বাঁকের তুলনা করতে ভালোবাসেন জাকিয়া। পাহাড়ে ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। ছোটবেলা থেকেই নেই উচ্চতা ভীতি। জানালেন বহুতল ভবন দেখলেই ছাদের কার্নিশে একান্তে কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে হয় তার। কেন এমন অদ্ভুত শখ, শোনা যাক জাকিয়ার কাছ থেকেই। ছোটবেলা থেকে যেটা হতো যে উঁচুতে ওঠার পরে যে একটা ভয় লাগা, ওই জিনিসটা তো আর কাজ করতো না। তো তখন তো আর এত বিস্তারিতভাবে বুঝতে পারতাম না যে অন্য মানুষের ভয় লাগে বা আমার কেন ভয় লাগে না। তো সেটা বড় হবার পরে বুঝেছি যে আমার হাইট ফোবিয়াটা নেই, অন্যদের আছে, সেজন্য দেখে তারা ভয় পায় বা আটকে ওঠে। আনন্দ উপভোগ করতে পছন্দ করি, কিন্তু সেটা অবশ্যই সাবধানতার সাথে, সেভাবেই ওঠা হয় বা বসা হয়। অন্যকে দেখে হুজুগে বা কৌতূহল বসে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ না করতে সতর্ক করলেন উচ্চতাজয়ী এই নারী। একদম উচিত না, কারণ তারা চাইলেও পারবে না করতে জিনিসটা। কারণ হাইট ফোবিয়া জিনিসটা এরকম, ধরুন আপনার হাইট ফোবিয়া আছে, আমি যদি এখন ওই ছাদের বর্ডারের পাশে গিয়ে আপনাকে বলি নিচে তাকাতে, আপনি এটা পারবেন না।
যেমন আমার বোন জামাই, ওনার প্রচণ্ড হাইট ফোবিয়া। তো আমার বিল্ডিংয়ের যে বারান্দাগুলো, ওগুলো আমি জেলখানা বানাইনি, অর্ধেক পর্যন্ত গ্লাস দেয়া, উপরটা গ্রিল দেইনি। উনি বারান্দাতে পর্যন্ত যেতে পারেন না, কিন্তু রুমের বাইরে উনি পা ফেলতে পারে না। ওনার মনে হয় যে এটা ভেঙে পড়ে যাবে। এটা খুবই বিপজ্জনক একটা কাজ। আমার একেবারেই হাইট ফোবিয়া নেই বলে আমি করতে পারি, কিন্তু এটা অন্য কারোটা করা উচিত হবে না একেবারেই। বিশ্বজুড়ে এমন অনেক অদ্ভুত শখের খবর পাওয়া যায় নেট দুনিয়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই এসব শখ পূরণে তারা নিজেদের তৈরি করেন ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে। বারবারের চেষ্টায় হয়ে ওঠেন সুনিপুণ দক্ষ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। এবারে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 15 টন বিভিন্ন ধরনের খাবার ও ওষুধ। মঙ্গলবার সকালে সশস্ত্র বাহিনী প্রেস ব্রিফিংয়ে তথ্য জানায়। এর আগে সোমবার দুপুরে প্রথম দফায় চিকিৎসক সহ 55 জনের একটি দল বিমান ও সেনাবাহিনীর 3টি বিমান নিয়ে ঢাকা ত্যাগ করেন। মিয়ানমারের প্রয়োজন অনুযায়ী দরকার হলে আরও উদ্ধারকারী দল ও খাদ্য সামগ্রী পাঠানো হবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।